আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত হবে দ্রুত এসে এই ছাত্র উপদেষ্টাদেরকে তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া। এখন কিন্তু অনেকে গেছে শুনি সমন্বয়কদের গোনার সময় নাই। বিএনপির এই দাবি ১-১১ ইঙ্গিত বহন করে কিভাবে প্রমাণ করুক তো উনি। নির্বাচন যত ঘনে আসবে তত এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে। সার্জিসের একটা ভিডিও দেখি, প্রায় বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু নামে ভাষণ দিচ্ছেন, দিতে গলার রগ প্রায় ছিঁড়ে গেছিল। একজন লোক আওয়ামী লীগ করছে, অতএব সে অচ্যুত হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্রিবিউনের নিয়মিত অনুষ্ঠান মাসুদ কামালের সঙ্গে কিছুক্ষণ। আপনারা জানেন আমরা মাসুদ কামাল ভাইয়ের সাথে নিয়মিতভাবে সমসাময়িক যে সকল বিষয় আলোচিত সেগুলো নিয়ে আলাপ করে থাকি। মাসুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিচ্ছেন। আমরা আজকে যেই বিষয়টি নিয়ে মূলত আলাপ করব সেটি হচ্ছে, আপনি জানেন যে খুব আলোচিত হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে বেশ কিছু প্রসঙ্গ নিয়ে এনেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে যে সরকারের নিরপেক্ষতা প্রসঙ্গে উনি একটি কথা বলেছেন। উনি যেটা বলেছেন যে যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচন কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, এমন একটি বক্তব্য উনি দিয়েছেন। এবং এটার আবার একটা আমি যদি বলি একটা কাউন্টার স্ট্যাটাস দিয়েছেন আমাদের একজন উপদেষ্টা ছাত্রদের পক্ষ থেকে যিনি হয়েছেন নাহিদ ইসলাম। উনি আবার ইঙ্গিত দিয়েছেন, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যকে ইঙ্গিত করে বলেছেন যে এটা ১-১১ মতো আরেকটা সরকার নিয়ে আসার ইঙ্গিত বহন করে, এরকম কথা উনি বলতে চেয়েছেন। মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে নিরপেক্ষতার প্রসঙ্গ, যদিও মির্জা ফখরুল ইসলাম গতকাল বলেছেন যে কিছু কিছু জায়গায় সরকার নিরপেক্ষ থাকতে পারছেন না, উনি সেই প্রসঙ্গটা বলেছেন। কিন্তু ১-১১ যদি বিএনপি আনতে চায়, মানে আপনি কি মনে করেন, মানে ১-১ সবচেয়ে বড় ভিকটিম তো আমরা মনে করি বিএনপি নিজেই, সেই ক্ষেত্রে তাদের পক্ষ থেকে কি এই ধরনের? দেখেন, এখানে দুটো প্রসঙ্গ। প্রথম প্রসঙ্গটা হলো মির্জা ফখরুল ইসলাম যে কথাটা বলেছেন সেই কথাটার আসলে সঠিক কি সঠিক না, সেই কথাটা কি বাস্তবতার সঙ্গে মেলে কি মেলে না, এটা একটা প্রশ্ন। আর এই কথাটার প্রেক্ষিতে নাহিদ ইসলাম উনি একদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন আমরা দেখেছি, এবং একই সঙ্গে উনি তারপরে সরকারের উপদেষ্টা হয়েছেন। উপদেষ্টা হওয়া মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের উনি একটা পার্ট হয়েছেন। তারপরে সরকারের একটা পার্ট হয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা উনি ওইখানে বসে দিতে পারেন কি পারেন না। উনি হয়তো বলবেন যে আমি এটা ফেসবুকে দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, কিন্তু ব্যক্তিগত উনি থেকে যাচ্ছেন। নাহিদ ইসলাম যেখানেই বক্তব্য দেন সেটাই উপদেষ্টার বক্তব্য হবে, কাজে আমরা সেটাকে সেভাবে নেব। এই দুটো পয়েন্টে আপনি এটাকে আলোচনা করতে পারেন। আমি প্রথমে মির্জা ফখরুলের বক্তব্যটা নিয়ে বলি। মির্জা ফখরুল যে কথাটা বলেছেন এই কথাতে আমি কোনো ভুল ধরার কোনো সুযোগ দেখি না। উনি বলেছেন যে যদি এই সরকার তার নিরপেক্ষতা হারায় তাহলে নির্বাচন একটা নিরপেক্ষ সরকার আন্ডারে, তখন এই সরকারের আন্ডারে নির্বাচন হবে না। ঠিকই তো আছে। যদি নিরপেক্ষতা হারায় তাহলে এই সরকারে কি নির্বাচন অনুষ্ঠান করার কোনো নৈতিক অধিকার থাকবে? থাকবে না তো। এখন প্রশ্ন হচ্ছে তারা কি নিরপেক্ষতা হারিয়েছে কিনা, অথবা হারাতে যাচ্ছে কিনা, অথবা নিরপেক্ষতা হারানোর কোনো নমুনা আমরা দেখছি কিনা। আমি এই তৃতীয় প্রশ্নের জবাবে বলবো আমরা নমুনা দেখছি। কীভাবে দেখছি? যেমন ধরেন ছাত্ররা প্রথম বললো তারা রাজনৈতিক দল করবে, পরে বললো না রাজনৈতিক দল করবো না, রাজনৈতিক শক্তি করবো, এরপর শক্তি হিসেবে থাকবো। পরে আবার কালকে দেখলাম তারা ফেব্রুয়ারিতে একটা দল ঘোষণা করতে যাচ্ছে, নাগরিক কমিটি বলেছে। নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এই তিনজন উপদেষ্টা এরা আসলে সমর্থক। তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে আমরা দেখেছি তারা একই ধরনের আওয়াজ করে, একজনের কথা আরেকজনের ইকো হয়, এবং এটা দেখতে বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। আমরা এটা বুঝে গেছি ওনারাই তারা। এখন তার মানে তারা আগামী নির্বাচনে অংশ নিতে যাচ্ছে, এটা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। তাছাড়াও যদি নাও ধরি আমি এটাকে, তারপরে আমরা দেখব আমাদের অনেক উপদেষ্টা তারা তো এই দেশেরই নাগরিক, তাদের একটা এলাকা আছে, ওই এলাকায় আপনি যদি খবর নেন তাহলে দেখবেন ওখানে কিন্তু ওই এলাকার লোকজন এবং তার মানে নিয়োগকৃত লোকজন তারা ওখানে নির্বাচনে এক ধরনের প্রস্তুতি দিচ্ছে, এবং তারা বলছে যে উনি নির্বাচন করবেন এখানে সামনে।
কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। নাহিদ ইসলামের স্ট্যাটাসের প্রেক্ষিতে সজীব ভুঁইয়া কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল এবং সেখানে উনি বলেছেন যে যারা নাকি নির্বাচন করবে তারা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নির্বাচন, যদি কেউ করে পদত্যাগ করে করবে। এই কথা একদমই অর্থহীন। এটা হাসিনা আমল, আমার ওনার কথা শুনে মনে হয়েছে কি যে আমি বোধহয় হাসিনা আমলের কথা শুনতেছি। কেমন যে উনি ধরেন আপনার নির্বাচনের নমিনেশন পেপার সাবমিট করার আগ পর্যন্ত উপদেষ্টা থাকলেন, তারপরে এখান থেকে পদত্যাগ করে যে নমিনেশন পেপার সাবমিট করলেন, এই করে যেন উনি এখানে ফিল্ড ওয়ার্ক করলেন ওনার এই পদকে করে পুঁজি করে। তো এটা তো হলো না, এটা তো তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের ফরম্যাটের মধ্যে পড়ে না। তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের ফরম্যাটটা কী আসলে? সেটা হলো এমন একটা সরকার থাকবে নির্বাচনের সময় যারা নিজেরা নির্বাচনে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অংশগ্রহণ করবে না। তো সেই ফরম্যাট তো থাকতেছে না। কাজেই মির্জা ফখরুলের আশঙ্কা আমি সাপোর্ট করি, মির্জা ফখরুলের আশঙ্কা সঠিক। এখন এর জবাব দিতে যে নাহিদ ইসলাম যা লিখেছেন তার ফেসবুকে, সেটা আমি মনে করি এটা খুবই একটা আপত্তিকর বক্তব্য। উনি কী লিখেছেন আমি এটা পড়ে শুনি আপনাকে, যে বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। বিএনপির এই দাবি 1-11 ইঙ্গিত বহন করে কিভাবে? প্রমাণ করুক তো উনি। নিরপেক্ষ সরকার উনি চাইতে পারেন না। উনি একই সঙ্গে দুটো কথা বলেছেন যে যদি আপনারা এই আচরণই করতে থাকেন তাহলে আপনাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে, তাহলে আপনি নিরপেক্ষ থাকেন। তো এইটা 1-11 সরকারকে মানে গঠনের ইঙ্গিতটা কীভাবে করলো এটা আমার কাছে ক্লিয়ার না। এবং 1-11 করে যে কথা আপনিও বললেন যে বিএনপির লাভ কী? বিএনপিতে কোনো লাভ নাই। কাজেই এই কথাটা ওই চেয়ারে বসে নাহিদ ইসলাম বলতে পারে কিনা এটা নিয়ে আমার আপত্তি আছে, ঘোরতর সন্দেহ আছে। আমি বরং নাহিদ ইসলামের বক্তব্যের একটা সবচেয়ে যে জিনিসটা খারাপ দিক দেখি সেটা হলো, আমি তো মনে করি এই কথা বলার মাধ্যমে উনি নিজেই একটা 1-11 সরকারকে ইনভাইট করতেছেন। আপনি দেখবেন এর আগে কিন্তু উনি বলেছেন এই ওনার এই ইয়েতে স্ট্যাটাসে কিন্তু আছে যে আর্মির সঙ্গে মানে 5ই আগস্টের পরে আর্মির সঙ্গে এই বিএনপি সহ রাজনৈতিক দলগুলো বসে একটা মানে আর্মি নির্ভর একটা সরকার গঠনের পায়তারা করছিল, ছাত্ররা সেটাকে বাধা দিয়েছে, অমুক। তার মানে কি এগুলি বলার মাধ্যমে উনি কিন্তু ওনার স্ট্যাটাসের মাধ্যমে আর্মিকে একটা পার্টি হিসেবে দাঁড় করে দিয়েছে, জনগণের বিপরীতে একটা পার্টি হিসেবে দাঁড় করে দিয়েছে আর্মিকে। মানে ওনাদের কাউকে পছন্দ হচ্ছে না, আর্মিও পছন্দ হচ্ছে না, বিএনপিকেও পছন্দ হচ্ছে না, কাউকে পছন্দ হচ্ছে না। কিন্তু ওই মিটিংয়ে তো জামাতও ছিল, উনি জামাতের কথা কিন্তু বলে না, বিএনপির কথা বলতেছে। তো এইগুলি বলার মাধ্যমে হয়েছে কি উনি আর্মিকে একটা পার্টি বানিয়ে দিচ্ছেন। এটা রিস্কি, আমি মনে করি উনি খুবই রিস্কি গেম খেলছেন। কিন্তু এই যে পাল্টা বক্তব্য উনি দিলেন, এতে কি আপনার মনে হয় যে বিএনপি এবং ছাত্রদের মধ্যে একটা মুখোমুখি দ্বন্দ্ব সামনে আরও প্রকট হবে? নির্বাচন যত ঘনে আসবে তত এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে। কারণ যেহেতু নির্বাচন থেকে উভয় পক্ষই নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করতে চাইছে, অতএব নির্বাচন যত ঘনে আসবে তত এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে, ততই পোলারাইজেশনটা ক্লিয়ার হতে থাকবে যে কে কার সঙ্গে আছে বুঝতে পারবেন। যেমন এখানে আর্মির সঙ্গে এই মিটিংয়ে বিএনপি ছিল, জাতীয় পার্টিও ছিল, সেখানে তো জামাতের লোকও ছিল। নাহিদ ইসলাম কিন্তু তার বিবৃতিতে জামাতের নাম উল্লেখ করে নাই। তার মানে বোঝা যাচ্ছে জামাতকে উনি কিছু প্রতিপক্ষ মনে করছে না, বিএনপিকে মনে করছে। তো এখান থেকে কিন্তু আপনি মেরুকরণটা কিন্তু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আলটিমেটলি। এবং ওনাদেরকে আগে তো অনেকে বলেছে, এখন আরও বলার আরও ভিত্তি উনি তৈরি করে দিলেন যে ওনারা আসলে কার লোক, ওনারা কার হয়ে খেলতে চাচ্ছেন, এটাও এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আরেকটা প্রসঙ্গ উনি স্ট্যাটাসের মধ্যে বলেছেন, সেটা হচ্ছে যে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব যেমন পুলিশের আইজিপি এবং আদালতে বিএনপি তাদের লোক মানে বিএনপির লোকই বসানো হয়েছে সরাসরি, এরকম একটি কথা ওনার স্ট্যাটাসের মধ্যে আছে। তাহলে এই নিয়োগগুলো তো সরকারের মানে আমি যদি বলি যে 5ই আগস্ট থেকে তো 8ই আগস্ট পর্যন্ত সেই নিয়োগগুলো তো আসলে ইউনূস মানে ডক্টর ইউনূস সরকারের
ইয়েতে যায় না, মানে তারা তো আর এই নিয়োগটা দেয়নি। তাহলে এর মাঝখানে কি উনি বলতে চাচ্ছেন যে বিএনপি তাদেরকে বসিয়ে দিয়েছে, এরকম কোনো ইঙ্গিত কি তিনি? বললাম তো, এই স্ট্যাটাসের মাধ্যমে এটা একটা টোটালি একটা পলিটিক্যাল স্ট্যাটাস হয়েছে। এই স্ট্যাটাসের মাধ্যমে নাহিদ ইসলাম প্রমাণ করেছেন যে উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি কোনো অরাজনৈতিক সরকারের সদস্য নন, উনি এটা প্রমাণ করেছেন। আর অরাজনৈতিক সরকার একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে তার মধ্যে রাখবে কি না এটা তাদের ব্যাপার। আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত হবে দ্রুত এসে এই ছাত্র উপদেষ্টাদেরকে তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া, এটা আমি মনে করি এটা উচিত হবে না। দেখেন, আমি একটা কথা বলি, এই কথা বলার মাধ্যমে উনি আসলে কাকে ব্লেম করলেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্লেম করলেন। স্বরাষ্ট্রমন্ত্রী কি বিএনপি লোক? সে কি বিএনপি করে? ধরলাম বিএনপি লোক, তারপরে আমি ধরলাম বিএনপি লোক। কিন্তু যেই সময় নিয়োগটা হয়েছে ওই সময় তো আসলে কোনো সরকার ছিল না, এই সরকারই ছিল, এই সরকারই ছিল। শপথ নেয় নাই তো তখন? কোনটা? না না না, এই আইজিপি কে, মানে প্রথম যে আইজিপি প্রথম আইজিপি, এই আইজিপি নিয়ে এসে বলছে। আচ্ছা, এআইজি বাহারুল ইসলামকে নিয়ে বলা হয়েছে। তো এআইজিপি হ্যাঁ ছিল স্বরাষ্ট্র, আমি ভাবলাম বিএনপি লোক হতে পারে, আমি ধরেছি বিএনপির লোক। কিন্তু কোশ্চেনটা হলো, আপনি আওয়ামী লীগের লোক রাখবেন না, আপনি বিএনপির লোক রাখবেন না, আপনি কাকে আনবেন? আপনি একটা স্টুডেন্ট লিডারকে নিয়ে বানাবেন, ওই কি বলে আইজিপি বানাবেন? এটা হবে? আবার যে স্টুডেন্ট লিডার আনবেন সে তো জামাতের লোক হইতে পারে, তাহলে জামাতের লোক তখন কোনো সমস্যা হবে না। ভাই, দেশটা তো ছোট, এই দেশের সবাই পলিটিক্যাল, কেউ কোনো না কোনো পার্টির সঙ্গে